একসময় খুব শখ ছিল যে গায়ক হব, কিন্তু গায়কদের প্রতি আমার একটা চরম ঈর্ষা যে ওরা এত সুন্দর করে গান গায়, আমি কেন পারলাম না, আমি কেন শিখলাম না। সত্যি আমি গান খুব পছন্দ করি, ছোট্টবেলা থেকে আমাদের গান শোনার অভ্যেস। এবারের পর্ব আড্ডাবাজি। দর্শক, আজ আমাদের স্টুডিও অনেক বেশি আলোকিত, কারণ আজ আমরা আমাদের বিনোদন সারাদিনের অতিথি হিসেবে এমন একজনকে পেয়েছি যিনি আলো হয়ে অভিনয় জগৎকে সুশীতল করছেন দীর্ঘ ৭০ বছরের বেশি সময় ধরে। ঢাকার মঞ্চে তার অভিনীত নাটক এক মুঠো আকাশ, আর তিনি আমাদের কাছে একটা পুরো আকাশ, যার প্রজ্ঞা, সততা, কাজের প্রতি নিষ্ঠা আমাদের গর্বের জায়গাকে আরো অনেক বেশি শানিত করে। হ্যাঁ দর্শক, যার কথা বলছি তিনি আমাদের সবার প্রিয় ২১শে পদকে ভূষিত নাট্য ব্যক্তিত্ব আবুল হায়াত। সম্প্রতি চরকিতে মুক্তি পেয়েছে আরাফাত মহসিন নিধি পরিচালিত ওয়েব সিরিজ আতকা। এই সিরিজে রহমান সাহেব চরিত্রে আমরা তো তার অভিনয় দেখে আরো একবার মুগ্ধ হয়েছি। সেই প্রসঙ্গ ধরেই আজ আমরা তার সঙ্গে কথা বলবো। চলুন দ্য আবুল হায়াতের সঙ্গে গল্পে ডুব দেই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। এবং আপনাকে সামনে পেয়ে ভীষণ ভালো লাগছে। সত্যি করে আসলে বলতেই চাই, আমি জানি না আমার ভালো লাগা বা মনের কথা কতটুকু আমি প্রকাশ করতে পারছি বা প্রকাশ করতে পারবো, সেটা মনে হয় সম্ভব হবে না। কেননা একজন আবুল হায়াত, তিনি শুধু আমাদের কাছে একজন প্রিয় অভিনেতা নন, তিনি একটি প্রতিষ্ঠান। এবং আপনার প্রতি কৃতজ্ঞতা যে আজকে আপনি আমাদেরকে সময় দিয়েছেন। অনেক ধন্যবাদ। আমিও ধন্যবাদ জানাই মাছরাঙাকে এরকম একটা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রিত করার জন্য। নিশ্চয়ই, এবং আমাদের ভীষণ ভালো লাগছে, কারণ আতকার কথা তো আসলে প্রথমেই বলছিলাম, আতকার প্রসঙ্গ ধরে আজকের গল্পটা শুরু করতে চাই। এবং আতকা সিরিজটা ইতিমধ্যেই আমরা যারা যারা দেখেছি তারা তো আসলে ইতিমধ্যেই মুগ্ধ হয়েছি, ভালো লাগা প্রকাশ করছি নানানভাবে। তবে আতকা এই সিরিজটি কি আপনি পূর্ণাঙ্গভাবে দেখেছেন? এখন পর্যন্ত পুরোটা দেখা হয়েছে? এখনো পূর্ণাঙ্গ দেখা হয়নি আমার। দেখবো খুব শিগগির, আশা করছি। এখন শুধু ট্রেলার দেখে সময় কাটাচ্ছি। এবং এই যে সবার রেসপন্স পাচ্ছেন, যেমনটা ফিডব্যাক পাচ্ছেন রহমান সাহেবের চরিত্রে, আসলে কি মনে হচ্ছে? সবাই যে রেসপন্সটা দিচ্ছে, কেমন লাগছে আপনার? না, এটা তো সবচেয়ে বড় কথা হলো যে কাজটা করে খুব ভালো লেগেছে আমার। আমি স্ক্রিপ্ট তো নিশ্চয়ই ভালো, এটা তো বলার অপেক্ষা রাখে না, কারণ ঘরোয়া আমাদের একটি কাহিনী, এবং ঘরোয়া কাহিনীর সাথে কিছু হরর ব্যাপার স্যাপার আছে, হরর কমেডি যেটা আমরা বলছি, হরর কমেডি বলা যেতে পারে। কিন্তু তারপরেও এট দ্য এন্ড আমরা একটা সামাজিক একটা ব্যাপার পাই এর মধ্যে, পারিবারিক গল্প, যেটা আমাদের অনেক পরিবারে এ ধরনের সমস্যা হয়। তো সে ধরনের একটি সমস্যা নিয়ে কাজটি করা হয়েছে। এবং তার চেয়ে বড় কথা হলো যে আমরা যারা একসাথে কাজ করেছি তারা কিন্তু আমরা ওই যে ৩-৪ দিন ৫ দিন কাজ করেছি তার মধ্যে একটা পরিবার হয়ে গেছি আমরা সবাই। মানে এত এনজয় করেছি আমরা কাজটা। এবং এর পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে পরিচালক, মানে আরাফাত নিধি। মানে সে যে এত ঠান্ডা মাথার একটা ছেলে, মানে আমি অবাক হয়ে গেছি যে এত বড় একটা প্রজেক্ট সে করছে, কিন্তু আমি তাকে এক মুহূর্তের জন্য কখনো ধৈর্যচ্যুতি ঘটাতে দেখিনি, সবচেয়ে বড় কথা যেটা। এবং প্রত্যেকের সাথে সে এত সুন্দরভাবে তার ব্যবহারগুলো, কথা বার্তা, তারপরে যখন সে দৃশ্য বুঝিয়ে দিচ্ছে ক্যামেরাম্যানকে, যখন বোঝাচ্ছে, আবার শিল্পীদের বোঝাচ্ছে, তখন কখনো কখনো রিটেক করার জন্য আবার আর্টিস্টদের অনুরোধ করছে। মানে প্রত্যেকটা ব্যাপারে আমার কাছে মনে হচ্ছে যে অত্যন্ত চমৎকার। তো সে কারণে আমার মনে হয় যে আমরা সেটার প্রতিফলন অভিনয়ের মধ্যে এসছে, কারণ শিল্পীরা অভিনয় করে আরাম পেয়েছে, স্বাচ্ছন্দ্য বোধ করেছে। তো সেটা একটা বিশাল ব্যাপার। একটাই শুধু আমরা কষ্ট পেয়েছি, সেটা হলো আমাদের পোশাক আশাক। কারণ নাটকটা করেছি আমরা খুব গরমের মধ্যে, এবং নিধি এই ব্যাপারে খুব একদম অ্যাডামেন্ট ছিল যে না, এটা শীতকাল দেখাবো আমি, এই ঘটনাটা শীতকালে। কিন্তু তখন কিন্তু প্রচন্ড গরম, এবং আমাদের সবাইকে সোয়েটার, কোট, মাফলার, মাথায় গরম টুপি, মানে এইটা আমাদের একটু কষ্ট দিয়েছে। হ্যাঁ, কিন্তু তারপরে যখন কাজ করতে গেলাম এবং একটা দিনই যখন কাজ করলাম প্রথম দিন, তখন বুঝলাম যে না, এই কষ্টটুকু আমরা সহ্য করছি, এটা একটা আনন্দের ব্যাপার। এটা নিয়েও যথেষ্ট হাসাহাসি হতো আমাদের মধ্যে। সবকিছু নিয়ে একটা চমৎকার পরিবেশের মধ্যে আমরা নাটকটা করেছি।
এবং সত্যি তাই যে অভিনয় শিল্পীদের কত কষ্ট করে একটা প্রজেক্টের সাথে যুক্ত থাকতে হয়। তবে আপনার এরকম অনেকগুলো বিষয়ে আমরা অনেক মুগ্ধ হই, বিশেষ করে একটি বিষয় খুব মুগ্ধতা কাজ করে, খুব ভালো লাগে যে আপনি সব প্রজন্মের সব নির্মাতার সঙ্গে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং সময়ের সাথে ঠিক কিভাবে যেন আপনি সবসময় মানিয়ে নেন। এটা কিভাবে সম্ভব? এটা জানি না, আসলে আমি মানুষের সাথে মিশতে ভালোবাসি, মানুষের সাথে কথা বলতে আমার ভালো লাগে। তো সেটা যে কোনো বয়সের, যে কোনো শ্রেণীর মানুষ, মানে এটা ছোটবেলা থেকে আমি দেখেছি। ছোটবেলায় আমাদের বাড়িতে যেমন বিভিন্ন পেশার লোক আসতো, যেমন আব্বাকে দেখেছি রোববার দিন একটা নাপিত আসতো, আচ্ছা, চুল কাটতে, কোনো সময় নখ কাটতে, কিংবা কখনো আব্বার দাড়ি কাটতে। তার সাথে আমার মানে কথোপকথন খুব হতো আর কি। ধোপা আসতো 15 দিনে একদিন। এগুলো তো আর এখন এইসব চল নেই। এই যে ধোপা আসতো, সে লম্বা একটা শার্ট গায়ে দিয়ে আসতো, আমি খুব অবাক হয়ে তাকিয়ে থাকতাম, তার সাথে কথাবার্তা বলতো, এত লম্বা শার্ট কেন, কে কার শার্ট পরে এসছো। পরে আব্বার কাছে শুনলাম যে ওই যারা কাপড় ধুতে দেয় সেই শার্টগুলো তারা ধুয়ে পরে 7 দিন পরে আবার ধুয়ে তারপরে দিয়ে আসে। সত্যি এটা জানতাম না। তারপরে ধরো আমার বাগানের যে বেড়া বাঁধতো, খালেক চাচা বলতাম, খালেক চাচা যখন বেড়া বাঁধতো আমি অবাক বিস্ময়ে তাকিয়ে থাকতাম যে বাগানের বেড়া বাঁধছে কিভাবে, সেটা কি সুন্দর একটা বেড়া হয়ে গেল, গেট হয়ে গেল। আমি ও যতক্ষণ বেড়া বাঁধতো আমি তাকিয়ে থাকতাম আর ও বকবক করতাম, আমিও বকবক করতাম, সেও বকবক করতো। তো মানে এই ধরনের মানুষগুলো ছোটবেলা থেকে দেখে দেখে এবং তাদের সাথে আলাপ পরিচয় করতে করতে বোধহয় আমার ভেতরে একটা এই ধরনের কিছু একটা কাজ করেছে যে মানুষের সাথে কথা বলা যায়, মিশা যায়। আমি লিবিয়াতে ছিলাম 3 বছর, সেখানে আমি আরবি মোটামুটি ভালো বলতে পারতাম, এখন অতটা বলতে পারবো না, কিন্তু তাদের সাথে আমি খুব সহজে মিশে যেতে পেরেছিলাম। অনেক বড় একটা গুণ, সেটা আপনি এবং আমি ছোটবেলা যখন থেকে রপ্ত করেছেন। 3 বছর পরে যখন আমি চলে আসি, তখন ইভেন ওই মরুভূমির ওই মানে একেবারে কি বলবো রুক্ষ মানুষটা, আমার যে বস ছিল, সেও দেখি চোখের পানি ফেলেছে। তো এগুলো আমি বলবো যে আল্লাহ প্রদত্ত ব্যাপার আর কি ভেতরে। তো সেই জন্য যে কোনো ডিরেক্টর আমার সাথে কাজ করতে আসুক, আমি খুব আনন্দ নিয়ে যাই কাজ করতে, এবং আমি দেখতে চাই যে সে কিরকম কাজ করছে। এবং আমার বিশ্বাস যারা নতুন কাজ করতে আসে তারা দেখে শুনে পড়ে বুঝে তারপরে কাজ করতে আসে। যেমন আমরা কিছু না জেনে কাজ করতে শুরু করেছিলাম। আচ্ছা, হ্যাঁ, আমি যখন ডিরেকশন দেওয়া শুরু করি তখন তো আমি কিছুই জানতাম না, কিন্তু শুরু হয়েছে একটা প্যাকেজ প্রোগ্রাম, ঠিক আছে, সবাই ডিরেকশন দিচ্ছে, এও দিচ্ছে, আচ্ছা ঠিক আছে আমি দিই। তারপরে আমি শিখেছি, যতটুকু শিখেছি তারপরে কাজ করতে করতে আমি শিখেছি। তখন কাজের ফাঁকে ফাঁকে কিছু পুরনো সিনেমা দেখেছি, পুরনো ইংলিশ সিনেমা, হিন্দি সিনেমা, বোম্বের, কলকাতার সিনেমা, এগুলো দেখে দেখে শর্ট কীভাবে নিচ্ছে, কীভাবে মানে এই জিনিসগুলো দেখে 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 শিখেছি। আর এখনকার ছেলেরা তারা পড়াশোনা করছে, তারা ইনস্টিটিউটে যাচ্ছে, বিভিন্নভাবে ওয়ার্কশপ করছে, সেমিনার করছে, করে এসে যখন একটা জ্ঞান অর্জন করছে তারপরে তারা আসছে কাজ করতে। তো তারা খুবই স্বাভাবিকভাবে আমাদের চেয়ে অনেক বেশি জেনে তারপরে কাজ করতে আসছে। তো এদের সাথে কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ করাই স্বাভাবিক। এবার একটু চরিত্রের গল্পে আসি। রহমান সাহেব যে চরিত্রে আপনি অভিনয় করেছেন, সেই চরিত্রটি বেশ কঠোর এবং গল্পের অ্যান্টাগনিস্ট। রহমান সাহেব একজন চালের আড়তদার। এই চরিত্রে আসলে কোন বিষয়গুলো আপনাকে খুব আকর্ষণ করেছিল? এটা মানে এখানে একটা জিনিস যেটা আমার জীবনে মিসিং, সেটা হলো নানা দাদা কাউকে আমি দেখি নাই, মানে আমার নানা দাদা কাউকে দেখি নাই, পাওয়া হয়নি। হ্যাঁ, কিন্তু আমি নানা হয়ে গেছি আর কি। তো আমি নানা হয়েছি যেটা, সেটা কিন্তু রহমান সাহেবের মতো নানা না। আমার নাতি এদের সাথে আমি ফ্রেন্ড, অত্যন্ত ফ্রেন্ডলি রিলেশন আমাদের সাথে। কিন্তু এই নানাটি কেমন হতে পারে সেটা আমার কল্পনা থেকে আমি তৈরি করেছি, এবং সেখানে নিধির নিজস্ব ক্রিয়েটিভিটি যেটা, সেটা সে আমাকে বলেছে যে এই ধরনের একটা চরিত্র, আমি সেখানে আমার নিজের ক্রিয়েটিভিটি যতটুকু সম্ভব যোগ করেছি। তো কথা কম বলে, কিন্তু যখন বলে তখন সে কথাটি পার্টিকুলারলি একটা মানে কি বলবো, একটা ডেফিনিট ইমপ্রেশন সে ফেলতে চায় যাকে বলছে তার উপরে, ধারালো একটা যে তাকে শুনতেই হবে এরকম ভাব আর কি। এবং যখন বকা দেয় কাউকে, যে সেটা শুনে যাতে সে শুধরে যায়, সে ধরনের একটা চিন্তা ভাবনা। কিন্তু আলটিমেটলি যখন
এর ব্যতিক্রমটা ঘটে, সেইখানেই হলো নাটকীয়তা, যে কথা শুনছে না একজন। এই চরিত্রের কনফ্লিক্টটা তখন আসলে সেই চলে আসে। এবং এটাও শুনেছি যে শুটিং এ যাবার সময় আপনি, নির্মাতা আরাফাত মোহসিন নিধি এবং অভিনেত্রী রোজি সিদ্দিকী নাকি একসঙ্গে গাড়িতে করে শুটিং এ যেতেন, এবং সেই সময় নিশ্চয়ই অনেক গল্প হতো, অনেক আড্ডা হতো, নিশ্চয়ই মজা হতো অনেক। হ্যাঁ, আড্ডা তো হতোই। আমরা যেখানে থাকতাম ভোরবেলা ওঠার মধ্যে নিধি একজন, আমি একজন, অন্তত বাইরে ভোরবেলা উঠে বারান্দায় যখন যেতাম নিধির সাথে দেখা হতো। রোজি অবশ্য রুম থেকে কখন বেরোতে আমি দেখি নাই, তবে আমরা দুজন বেশ প্রতিদিন সকালেই ভোরবেলা, তারপরে দেখতাম যে নিধি দরজা টোকা দিচ্ছে আর কি, কারা কারা উঠে নাই। তো গল্প তো হতোই। এবং আরো শুনেছি যে ডাইনিং এ নির্মাতা নিধির সঙ্গে আপনার এই সিরিজের চাইতে আসলে যে বিষয়গুলো নিয়ে সব থেকে বেশি আড্ডা হতো বা গল্প হতো তা হলো সঙ্গীত গান নিয়ে। আপনারা অনেক গল্প করতেন, লালনের গান এবং রবীন্দ্রসঙ্গীত নিয়ে অনেক আড্ডা হতো। এই যে প্রজন্ম থেকে প্রজন্মের সাথে আসলে একটা মেলবন্ধন বা যে গল্প আড্ডা, এটা তো জীবনে আসলে খুব প্রয়োজন, খুব সুন্দর, দারুণ, তাই না? আপনার কাছে কি মনে হয়? গান তো আমি ছোটবেলা থেকে পছন্দ করি। একসময় খুব শখ ছিল যে গায়ক হব। আচ্ছা, হ্যাঁ, সেটা হয়নি কেন? এটা হয়নি এটা আমার নিজস্ব কি বলবো, আলসেমি বা ভয় যে পারবো কি পারবো না। কিন্তু গায়কদের প্রতি আমার একটা চরম ইচ্ছা যে ওরা এত সুন্দর করে গান গায়, আমি কেন পারলাম না, আমি কেন শিখলাম না। সত্যি আমি গান খুব পছন্দ করি। ছোট্টবেলা থেকে আমাদের গান শোনার অভ্যেস। আমরা যেখানে ছোটবেলায় মানুষ হয়েছি, যে এলাকায় চট্টগ্রামে রেলওয়ে কলোনিতে, ওখানে কালচারালি দে আর ভেরি রিচ, রেলওয়ে কলোনি। এবং রেলের নিজস্ব ইনস্টিটিউট ছিল, ওখানে প্রতি মাসে অনুষ্ঠান হতো। সেখানে গান বাজনা নাচ নাটক সব হতো। ওগুলো কিন্তু আমাদের জীবনে প্রতিফলন ঘটেছে, এই যে ভালো লাগাটা। এবার নাটকে আসার মূল জায়গাটা কিন্তু আমার ওই জায়গাটা, রেল ইনস্টিটিউট। আর গান পছন্দ করার ব্যাপারটাও সেখান থেকে। যে তা নাহলে কেন আমি সেই ছোটবেলা থেকে সব গান পছন্দ করব। আর তখন বেতারে যেমন আমাদের প্রিয় শিল্পী কারা ছিল? আমাদের প্রিয় শিল্পী ছিল হেমন্ত, সন্ধ্যা, লতা, রফি, মুকেশ। কারণ ওই যে রেডিওতে যে অনুষ্ঠানগুলো হতো, অনুরোধের আসরগুলো হতো, সেগুলো আমরা শুনতাম। আর আমাদের দেশের মধ্যে তখন আনোয়ারউদ্দিন খান, ফেরদৌসী রহমান, তারপরে সোহরাব হোসেন, এই খুব কম সংখ্যক শিল্পী ছিলেন। কারণ তখন তো এখানে কোটা রেকর্ড হতো না, কিন্তু গান আমি শুনতাম। এবং ইভেন আব্বাসুদ্দিনের যে পল্লীগীতিগুলো, সেগুলোর আমি ভক্ত। লালনের গীতেও ভক্ত। মানে আমার ভালো লাগে, আমাকে যে গানটা টানবে সে গানটা আমি 10 বার শুনবো। এবং প্রজন্মের পর প্রজন্মই সে গানটি আসলে শুনতে থাকবে। আমি এখনো যেমন উত্তম সুচিত্রা সিনেমা যদি টেলিভিশনে দেখি হচ্ছে, আমি সঙ্গে সঙ্গে ওখানেই স্টপ করি, ওখানে থেকে যাই, ওই জায়গাটাই থেকে যাই, ওটা দেখবোই শেষ পর্যন্ত। হয়তো 10 বার দেখা হয়েছে, 100 বার দেখা হয়েছে, তারপরও দেখবো। এবং যেহেতু নতুন প্রজন্ম নিয়ে কথা বলছি, এই কথাটি খুব জানতে ইচ্ছে করছে যে আসলে নতুন প্রজন্মের থেকে কি কখনো আপনার কিছু শেখা হয়, কখনো কিছু আয়ত্ত করেন, ধারণ করেন? এটা প্রতি মুহূর্তে শিখছি আমি বললাম তো যে ক্রিয়েটিভিটি এমন একটা জিনিস, এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। যে আমার ভিতরে যে জিনিসটা আছে সেটা যে তোমার ভিতরে থাকবেই তার কোনো মানে নেই, বা তোমার মধ্যে যেটা আছে সেটা যে আমি জানবো এর কোনো মানে নেই। একজন শিক্ষক অনেক কিছু জানেন না যেটা ছাত্র জানে। যখনই ইন্টারাকশনগুলো হয় তখন শিক্ষক ওখান থেকে পিক আপ করেন যে আরে এটা তো আমার মাথায় আসেনি, সুতরাং উনি ওটাকে নিয়ে চর্চা করেন। তো সুতরাং শেখার কোনো শেষ নেই, যে কোনো মানুষের কাছ থেকে শিখতে পারে। তো আমি সেটাই চেষ্টা করি। আই এম ইন দ্য লার্নিং প্রসেস অলওয়েজ, আমি এটা বিশ্বাস করি। আমি তো নাটক বানাচ্ছি 30 বছর হয়ে গেল, আমি নাটক বানাচ্ছি। আমি যেদিন থেকে বানানো শুরু করেছি সেদিন থেকে কিন্তু নতুন করে শেখা শুরু করেছি। ওই যে বললাম না শিখেই শুরু করেছিলাম। এখন যখন আমি এই যে নতুন ছেলে মেয়েদের ডিরেকশনে অভিনয় করি, আমি কিন্তু প্রত্যেকটা জিনিস খেয়াল করি যে তারা কিভাবে শট নিচ্ছে, নতুন কি শট নিচ্ছে, কি লাইটিং করছে, মানে স্ক্রিপ্টে কিভাবে নতুন একটা টার্নিং আছে, এগুলো কিন্তু আমি খেয়াল করি। আই এম ট্রাইং টু লার্ন, এবং লার্নিং প্রসেসে আছে, এবং শেষ পর্যন্ত মৃত্যু পর্যন্ত আমি শিখে যাব বলে আশা করছি আর কি। এবং আপনি আসলে একজন অনেক বড় মনের, বড় মাপের মানুষ বলেই এভাবে উদারভাবে আপনি ভাবতে পারেন, যেটা আমাদের জন্য আসলে অনেক বেশি শিক্ষণীয়। আতকার প্রসঙ্গে যদি আরেকটু আসি, আতকা এই সিরিজটি মাল্টি স্টারার, একসঙ্গে অনেক অভিনয় শিল্পীরা অভিনয় করেছেন। সবার সঙ্গে তো মজার অভিজ্ঞতা তো শুনছিলাম, তবে কাজের অভিজ্ঞতা আসলে কেমন হয়েছে?
কাজের অভিজ্ঞতা, জি। আমি তো বললাম যে আমরা সবাই খুব আনন্দ নিয়ে কাজ করেছি, এবং আনন্দ না থাকলে কিন্তু কাজ হয় না। কাজের যে আমরা যে বলবো কি বলবো এটাকে, যে উৎকর্ষতা যেটা আর কি, সেটা আনন্দ না হলে সে কাজের উৎকর্ষতা হয় না। জি। তো আমরা সবাই যেহেতু আনন্দ নিয়ে কাজ করেছি, যেমন খাওয়া দাওয়ার ব্যাপারে তো ইউনিট একেবারে উদারহস্ত ছিল আর কি, যখন যার যেটা প্রয়োজন ওইখানে আমাদের সে আউটডোরের সব ব্যবস্থা হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে। থাকার ব্যবস্থা খুব সুন্দর ছিল, আর খালি একটাই খালি ছিল ওই যে পোশাকের ব্যাপারটা সবাই ওই কষ্টটাই থেকে যাবে কিন্তু মনে। সেটা নিয়েও খুব মজা হতো আর কি আমাদের জি, মধ্যে। জি। তো যাই হোক, এই আনন্দ যেখানে ছিল, আর আমি আমাদের যে শিক্ষক গুরু নিধি বাবা, ওর যে মেজাজ, ওর যে মুড, ওইটা আমাদের মুগ্ধ করতো। জি। কিছু হলে এই নিধি, হ্যাঁ এই রোজি বলছে নিধি, এইটা আমি বলছি নিধি শুরুতে একটু, মানে এই যে সবসময় তাকে আমরা বিরক্ত করছি, কিন্তু সে কিন্তু এক মুহূর্ত বিরক্ত হচ্ছে না। আমার খুবই ভালো লেগেছে। হ্যাঁ, চমৎকার। এবার একটু রাবা খানের প্রসঙ্গে তো আসতেই চাই। রাবা খান একজন ইনফ্লুয়েন্সার এবং চিত্রনাট্যকার, তার স্ক্রিপ্টকে কিভাবে মূল্যায়ন করবেন আপনি? না সে তো দেখেছি মানে খুব নীরবে কাজ করে গেছে আর কি, ও কিন্তু উচ্চবাচ্য নাই, একদম জাস্ট নীরবে হাসি, দেখা হলে আঙ্কেল সালাম, মানে এই যে একটা মানুষ এত বড় একটা কাজ করেছে, এত বড় একটা জিনিস প্রেজেন্ট করছে, এবং সেটা যে প্রতি মুহূর্তে কিন্তু সে খেয়াল করছে, এটাও আরেক ধরনের, মানে কি বলবো, খুব সাইলেন্ট একটা ওয়ার্কার ক্রিয়েটার, খুব ভালো, ওরা দুজনেই খুব ভালো। এবং এই বিষয়টা একটু শুনতে চাই যে এত কাজের ভিড়ে আসলে দর্শকদেরকে নতুন এই কাজটি আটকা, এই সিরিজটি কেন দেখা উচিত? দেখা উচিত প্রথমত একটা ভালো নাটক, সেটা একটা প্রধান কারণ, এতে আনন্দ পাবে দর্শক। দ্বিতীয়ত হলো যে পারিবারিক যে বন্ধন, সেখানকার যে ক্রাইসিস, সেগুলো দেখতে চায় দর্শক, সেই জন্যও তাদের দেখা উচিত। টেকনিক্যালিও আমি মনে করি যে অনেক রিচ, সেটাও একটা কারণ হতে পারে। তারপরে আবহ সঙ্গীতের ব্যাপারে নিধি তো এক্সপার্ট, সুতরাং সেখানেও একটা ভালো পাওয়া আছে দর্শকদের জন্য। আমি সব কিছু মিলে আমি মনে করি যে দর্শক মানে হতাশ হবেন না কোনোভাবেই। নিশ্চয়ই। এবং আমরা যেটা শুরুতেই বলছিলাম যে যারা যারাই দেখেছি সবাই মুগ্ধ হয়েছে, এবং আমরা চাই মুগ্ধতা আরেকটু ছড়িয়ে যাক, সবাই আসলে সিরিজটি দেখুক, সেটাই বলতে চাই। এবং যেটা আমি শুনেছি যে এখনো আপনি এত এত কাজের মাঝে ব্যস্ত থাকেন, যেটা শুনেছি যে এই মাসের বেশিরভাগ ডেটস আপনার কাজের জন্য লক। এত বছর পরেও এত ব্যস্ততা থাকার কারণ কি আসলে? ব্যস্ততা, এটা তো ধরো কি বলবো, সব কিছুই তো নির্ভর করে সিচুয়েশনের উপরে। এখন নাটকের মোড় ঘুরে গেছে আবার, যেমন দাদা দাদি, নানা নানি, বাবা মা, এগুলো ছিলই না বলতে গেলে, এগুলো কিন্তু আবার নাটকে ফিরে আসা শুরু করেছে একদম। তো সুতরাং এখন দাদা খুঁজতে গেলে আবুল হায়াতের সাথে আর কয়টা দাদা আছে আমি জানি না, তো সুতরাং ডাক পড়ছে। বাবাও তো হচ্ছি, দাদাও হচ্ছি, তারপরে বিভিন্ন ধরনের আরো কিছু চরিত্র আছে যেগুলো হয়তো আগে আমি ভালো করেছি, সেই সব চরিত্রে আবার ডাক পড়ছে, কারণ সেগুলো সামাজিক নাটকের চরিত্র, সেগুলো তো ডাকছে মানুষ। তো আমার ভালো লাগে আর কি যে আমরা আবার সামাজিক নাটকের দিকে ফিরে আসছি। এবং আমি ইউটিউবে যতগুলো দেখেছি, আমার পুরনো নাটকগুলো যখন আমি দেখি, মানে কমেন্টসগুলো, সেখানে দর্শককে আমি বেশিরভাগ দর্শক দেখি যে আমরা এই ধরনের নাটকই চাই, এগুলো কেন হচ্ছে না, আমাদের নাটক বাবা মারা কোথায় গেল, হারিয়ে গেল কোথায়, দাদা দাদি নাই আমাদের, সেই পারিবারিক মিষ্টি গল্পগুলো আসলে। এবং আরো একটা জিনিস দর্শক খুব বলেন যে আমাদের যে সামাজিক যে একটা আমাদের মানে কি বলবো, একটা কালচার যদি বলি আমরা, রিলিজিয়ন, আমাদের সমাজে কিন্তু আমরা ধর্মটাকে এক ধরনের কালচারের মধ্যে নিয়ে এসেছি, কিন্তু দুটো মিলে গেছে। যেমন জুমার নামাজ পড়া, প্রত্যেক জুমাতে দল বেঁধে বাবা ছেলে নামাজ পড়তে যাওয়া, একটা উৎসবের মতো। হ্যাঁ, বা বাড়িতে ইয়াংরা হয়তো বাড়িতে নামাজ পড়ে না, কিন্তু মা নামাজ পড়ে, দাদি নামাজ পড়ে, বা বোনরা নামাজ পড়ে, সেই সব জিনিসগুলোও যেন মিসিং হয়ে যাচ্ছে আমাদের নাটক থেকে, তো সেগুলো আবার ফিরে আসছে। তো আসলে এইটাই তো আমাদের রিয়েল লাইফ, আমরা যেটা দেখেছি ছোটবেলা থেকে। তো আমি চেষ্টা করি আমার নাটকে আমি এগুলো দিতে চেষ্টা করি, তো এগুলো আবার ফিরে আসছে। তো সবকিছু মিলেই আমি মনে করি যে আমাদের পছন্দের চরিত্রগুলো আসছে, আমাদের যেখানে প্রয়োজন সেই চরিত্রগুলো আসছে, যে কারণে দর্শক বা যারা মেকার তারা আমাকে ডাকছেন। তা আমি তো
আর একটা মাস যদি আমি কাজ নাও করি, আমি তো কাউকে দোষ দিতে পারি না, এটা তো কারোর দোষ না, হ্যাঁ আমার চরিত্র নাই, আমার আসছে না। তবে আমরা কিন্তু এটাই চাই যে আপনি আসলে খুব ব্যস্ত থাকুন, নানান রকমের চরিত্রে কাজ করুন, আমাদেরকে সেই চরিত্রগুলো দেখার সুযোগ করে দিন, উপহার দিন, এবং আপনি এভাবে সুস্থ থাকুন, ব্যস্ত থাকুন, এবং সুস্থতাই যে ব্যস্ততা, ব্যস্ততাই যে সুস্থতা, সেই মূল মন্ত্রে আসলে আপনি এগিয়ে যাবেন, সেটাই প্রত্যাশা করছি। থ্যাংক ইউ। আমারও এখন মোটো ওইটাই, হ্যাঁ, যে ব্যস্ততাই সুস্থতা। ব্যস্ততাই সুস্থতা, একদম আমাদের আসলে এটা মেনেই চলা উচিত। এবং আমি এটা মেনে চলি, এবং আমার ওই যে জীবনের কতগুলো জিনিস আছে, যেমন সহজ সরল জীবনযাপন করা, এটা আমার একটা মোটো। সিম্পল থাকা। আরেকটা যেটা হলো, যেটা আমি খুব বেশি মানি, সেটা হলো বেঁচে থাকা মানে হচ্ছে আনন্দ করা। আনন্দ করা মানে হচ্ছে কাজ করা। এইটা কাজ করে আনন্দ, এবং আনন্দ করে বেঁচে থাকা। তো এই কাজের মধ্যে কিন্তু অনেক কিছুই পড়ে আর কি, সেটা নিজে নিজে বুঝে নিতে হবে যে কাজ করা বলতে কি বোঝায়। জি, এবং এই জীবন দর্শনটা আসলে ধারণ করতে পারলে মনে হয় জীবনটা অনেকখানি সহজ হয়ে যাবার কথা, সেই বিশ্বাসটা আমাদের রাখা উচিত। একটু অন্যান্য প্রসঙ্গে চলে যাই। গুণী অভিনেতা মোশাররফ করিম আমাদের জনপ্রিয় অনুষ্ঠান, আমাদের জনপ্রিয় পডকাস্ট বিহাইন্ড দ্য ফ্রেম উইথ RRK-তে এসে বলেছিলেন যে তার জীবনের একটি ইচ্ছা আছে, কখনো যদি সুযোগ হয় তিনি আপনার ইন্টারভিউ নিতে চান। তাকে কি সময় দেবেন আপনি? কি ভালো তুমি, আমার খুব প্রিয় শিল্পী একজন, অত্যন্ত ভালো একজন ব্যক্তিত্ব আমি বলবো। বিশেষ করে আমি সিনিয়রদের প্রতি তার যে শ্রদ্ধা এবং ভক্তি আমি দেখি, এটা খুব বিরল। খুবই ভালো অভিনেতা। এবং আমাদের তো আমি এক কথায় রাজি হব, এখনই রাজি হয়ে গেলাম মনে করো। একদম আজকের পরেই আমরা একটা ডেট ফিক্স করে ফেলবো, এবং আমারও তো আজকে স্বপ্নটা পূরণ হলো, ইচ্ছেটা পূরণ হলো, এবং আমার মতো অনেকেই আছেন যারা আসলে আপনার সাথে বসে আপনার জীবন দর্শন শুনতে চায়, আপনার কাজের গল্প শুনতে চায়। এবং নির্মাতা ভিকি জাহেদের সঙ্গে আপনারা একটি কাজ করেছিলেন, সেখানে আপনার যে অভিব্যক্তি, এক্সপ্রেশন ছিল, এবং হাত থেকে পিস্তল পড়ে যাওয়ার যে মুহূর্ত, সেই মাঝের সময়টাতে যে অদ্ভুতভাবে আপনি সমন্বয় করেছিলেন, সেটা খুবই দুর্দান্ত ছিল এবং ম্যাজিক্যাল ছিল। এটা মোশাররফ করিমই বলেছেন আমাদেরকে। এই যে জীবনের এত বছর পার করে এত এত অভিজ্ঞতা হয়েছে আপনার অভিনয়ের ক্ষেত্রেও, তারপরেও জীবনের বেস্ট শটটা দেওয়ার যে প্রচেষ্টা থাকে আপনার সব সময়, এবং যে জীবনের শক্তি নিয়ে আপনি কাজ করেন, এটা কিভাবে সম্ভব হয়? এটা সম্ভব হলো আমি কাজটাকে ভালোবাসি। এটা ভালোবাসা ছাড়া সম্ভব না। আমি কেন আমি আমি বাড়িতে আরামসে শুয়ে থাকতে পারি। হ্যাঁ, আই এম রানিং 82। আমার কি দরকার পড়েছে মানিকগঞ্জে, সেই নবাবগঞ্জে, সেই ওখানে গিয়ে রাত কাটিয়ে থাকা, কষ্ট করে শীতের মধ্যে, তারপরে সারাদিন শুটিং করা। কেন করি? এত কষ্ট করা ভালোবাসি বলে। এই ভালোবাসাটা না থাকলে তো কোনো কাজে সার্থক মানে হয়, সাফল্য আসে না। বা আর যারা ক্রিয়েটিভ কাজ করি আমরা, যার মধ্যে যে ক্রিয়েশনের ব্যাপারটা যেটা আছে, সেখানে আমরা সবসময় মনে করি যে আমরা অতৃপ্ত, কোনো কাজে তৃপ্তি নেই আমাদের। যখনই আমি তৃপ্ত হয়ে যাব, তখন কিন্তু আর আমার দ্বারা কোনো কাজ হবে না। আচ্ছা, আমি যখনই সব জানি, তার মানে আমি শেষ। সুতরাং আমার কাজ করতে হবে। এবং আমি যখনই আল্লাহর কাছে প্রার্থনা করি, আমি বলি, আল্লাহ, আমি যেন শেষ মুহূর্ত পর্যন্ত এই কাজটা করে যেতে পারি, যে কাজটিকে আপনি ভালোবাসি। তো এইটাই আসলে মানুষের জীবনে অনেক রকমের দর্শন থাকে। আমি কোনো দার্শনিকও নই, কোনো জ্ঞানী ব্যক্তিও নই, আমি খুব সাধারণ একজন ব্যক্তি। কিন্তু আমি আল্লাহর কাছে প্রতিদিনই প্রার্থনা করি যে আল্লাহ, আমি যে কাজটা ভালোবাসি সেই কাজটা যেন আমি শেষ পর্যন্ত করে যেতে পারি। এইটাই হলো মূল কথা। আর ওই যে বললাম, সহজ সরল জীবনযাপন, ব্যস্ততা মানে সুস্থতা, আর একটা হলো বেঁচে থাকা মানে আনন্দ করা, আনন্দ করা মানে কাজ করা। একদম। এবং আপনি তো নিজেও দুর্দান্ত একজন লেখক এবং ভীষণ গুণী একজন নির্মাতা, কিন্তু অনেকদিন এই দুর্দান্ত শব্দটা বাদ দাও, আমি লেখক, আমি লিখি, তাই লেখক। আচ্ছা, কিন্তু আমি বলতে চাচ্ছি যে অনেকদিন হয়েছে আপনার কাছ থেকে আমরা সেরকম কোনো কাজ কেন পাচ্ছি না? কবে পাবো? লেখার কাজ? হ্যাঁ, লেখার কাজ, নির্মাণের কাজ, সবকিছু মিলিয়ে। এটা তো অনেক রকম কারণই আছে। এই ওটিটি, ওয়েব, এগুলোর আড়ালে পড়ে গেছি আমরা আর কি, এক ধরনের। হ্যাঁ, আমাদের যে বাজেট আমাদের দেওয়া হয়, সেই বাজেটটা তো আমরা ওই কাজ করতে পারি না। আমি যদি ইউনিসেফের 10টা কাজ করতে পারি, সবগুলো সুপারহিট, তাহলে আমি কেন এখন পারি না? কারণ আমি এখন সেই টাকা পাচ্ছি না, সেই বাজেট পাচ্ছি না। আমি যদি মধ্যাহ্নভোজ কি হবে এরকম নাটক যদি আমিই লিখে থাকতে পারি, বা শেষপত্র যদি আমিই লিখে থাকতে পারি, তারপরে চকাচকি যদি আমিই লিখে থাকতে পারি, আমি ডিরেকশন দিতে পারি, তাহলে এখন কেন পারছি না?
কারণ আমার কোনো ইয়ে নেই, সহযোগী নেই। আমাকে কেউ ওরকম একটা আজকের দিনের যে রিকোয়ারমেন্ট সেই রকম একটা বাজেট নিয়ে আমার সামনে এসে বলছে না যে তুমি একটা বানাও। সুতরাং আমি জাস্ট ভালো লাগে বলেই বছরে একটা দুটো নাটক করি। এই মাসেও করবো একটা নাটক, বানাবো, ঈদের জন্য বানাবো, বানিয়ে যাচ্ছি। তার ভিতরেও কিন্তু আমার কোনো কম্প্রোমাইজ নাই। আমি যে কাজটাই করি আমার সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব আমি ততটুকুই দিই, সেখানে কোনো কম্প্রোমাইজ নাই। জি, এবং আরেকটি কথা তো জানতে ইচ্ছে করছে যে নতুন করে আমরা জীবন খাতার ফুটনোট কি পাবো কখনো? জীবন খাতার ফুটনোট জি, আর তো লেখার সময় কই। তারপরে একটা লিখেছি কিন্তু আমি, জি, আমার জীবনীর তো বেরিয়েছে রবিপথ। তারপরে আমি একটা লিখেছি এই গত বছরে লিখেছি, এলোমেলো ভাবনায় আসিতে আসিলাম, বইটার নাম। এটা আসলে এলোমেলো ভাবনা নিয়ে লেখা। এটা বেরোবে বোধহয় এই ফেব্রুয়ারি বইমেলাতে। তো বসে নেই আর কি আমি। তারপরে আবার ঈদের জন্য উপন্যাস লিখতে হবে, ফরমাস আছে, সেটাও বেরোবে আশা করছি, যদি বেঁচে থাকি ইনশাল্লাহ। ইনশাআল্লাহ, অবশ্যই। লেখা থামে নাই, লেখা চলছে, সবই চলছে, কাজও চলছে, সবকিছু আপনি জীবনকে যতভাবে পারছেন আসলে উপভোগ করার চেষ্টা করছেন। এবং এই যে জীবনটা উপভোগ করতে করতে তো নতুন বছরের প্রথম মাসে আমরা আছি। তো একজন শিল্প সংস্কৃতি মনা মানুষ বা শিল্প সাহিত্যের একজন গুণী মানুষ হিসেবে বা সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে আসলে এই বছরটা নিয়ে আপনার কি প্রত্যাশা রয়েছে? এই বছরটার কাছে আপনার কি প্রত্যাশা রয়েছে? প্রতিটা বছর যখনই আসে তখনই তো একটা ভালো প্রত্যাশা থাকে যে বছরটা ভালো যাক, আমার জীবনে ভালো যতটুকুই হোক, আমার সমাজটা ভালো থাকুক, দেশটা ভালো থাকুক, দেশের মানুষ ভালো থাকুক, এগুলোই তো চাওয়া। তো সেরকমই চাওয়া, এক্সেপশনাল কিছু চাই না আমি কখনো। আমার মূল কথা হলো আমি ভালো থাকলে আমার পরিবার ভালো থাকবে, আমার পরিবার ভালো থাকলে আমার পাড়া প্রতিবেশীরা ভালো থাকবে, এবং সবাই যদি ভালো থাকে দেশটা ভালো থাকবে। এটা হলো মূল জায়গাটা। আমরা সবাই যদি সবাইকে ল্যাং মেরে ফেলে দিতে চেষ্টা করি তাহলে দেশের অবস্থা কখনোই ভালো থাকবে না। শুধু একা তো আসলে ভালো থাকা সম্ভব নয়। তবে একটা কথা বা একটা বিষয়, আমাদের ভক্ত যারা আছি, আপনাদের পুরো পরিবারকে আমরা একটা কাজে কখনো কি পেতে পারি না যেখানে বিপাশা হায়াত, নাতাশা হায়াত, তৌকির আহমেদ এবং শাহেদ শরীফ খান এবং আপনি থাকবেন, সবাই মিলে একটা প্রজেক্ট, একটা কাজ, এমনটা কি হতে পারে না? না না, এটা তো এখন আর সেই সময়টা তো নাই। এখন সবাই যার যার কাজে ব্যস্ত, যার যার পরিবার নিয়ে ব্যস্ত। বিপাশা আমেরিকাতে তার পরিবার নিয়ে ব্যস্ত, নাতাশা তার ব্যবসা নিয়ে এখানে ব্যস্ত, আমি আমার শুটিং নিয়ে ব্যস্ত থাকি। তো এই শাহেদ তার নিজের মতো শুটিং করে দিন চালাচ্ছে বা সময় কাটাচ্ছে, তো কে তার নিজের মতো তার প্রফেশন নিয়েও থাকে, আবার সিনেমাও করছে, নাটকও করছে। তো সব, আর বিপাশা কিন্তু পেইন্টিং নিয়ে ব্যস্ত, ভীষণ ব্যস্ত। সে তো এখন ইন্টারন্যাশনালি পেইন্টিং নিয়ে ব্যস্ত। হ্যাঁ, অনেকে বলে উনি নাটক করেন না কেন? আরে নাটক করবে কখন? সে তো এখন পেইন্টিং করেই সময় পায় না। তো যার যার কাজে ব্যস্ত, সবাইকে একসঙ্গে করাটা খুব ডিফিকাল্ট। আমার একসময় ইচ্ছা ছিল যে আমি আমার পরিবার নিয়ে একটা নাটক করব। এটা আমাদেরও প্রত্যাশা আছে। এটা মজা করেই আমি বলেছিলাম এক জায়গায় যে আমরা আত্মীয়স্বজন যারা আছে সবাই মিলে আমরা একটা নাটক করব। আমি ডিরেকশন দেব, অভিনয় করবে বিপাশা, তৌকির, শাহেদ, নাতাশা, ওইদিকে সিরাজুল ইসলাম, আমার মারা গেছেন, আমার বোনের হাজব্যান্ড অভিনেতা, উনি, আমার ভাগ্নি ফিমা। মানে এই কজন হলেই কিন্তু আমার নাটক হয়ে যায়। তো সেটা আর কোনোদিন হলো না আর কি। তো যাই হোক, এখন আমরা জানি না কোনোদিন আবার একসঙ্গে করতে পারবো। তবে বিপাশা আমি তৌকির, বা শাহেদ আমি তৌকির, বিপাশা, এই নাটকটা আছে আমাদের। দিলদরিয়া একটা নাটক আছে যেটাতে আমি করেছি, বিপাশা, শাহেদ, তৌকির, আমরা চারজন ছিলাম। তো ওইটা আর হয়নি আর কি কখনো। সিরাজ ভাই তো চলেই গেছেন। তাও আসলে ভক্ত হিসেবে আমরা ভালোবাসার মানুষদের কাছ থেকে এমন কাজ পেতেই পারি, সেই প্রত্যাশা আসলে রাখতেই চাই। ভীষণ ভালো লাগলো, চমৎকার একটা সময় কাটালাম, এবং আজকের দিনটা আমি যেমনটা বলেছিলাম যে চমৎকার ভাবে শুরু হয়েছে, চমৎকার ভাবে শেষ হবে, সেটা আমিও প্রত্যাশা করছি, আপনার জন্যও সেটা প্রত্যাশা রাখছি। বিনোদন সারাদিনে আসবার জন্য অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা, ভালোবাসা জানাই আপনাকে। তোমাকে ধন্যবাদ, মাসরাঙ্গাকে ধন্যবাদ, এবং আমার সবচেয়ে বড় যারা আমার মানে আজকের এই অবস্থানের জন্য আমার দর্শকবৃন্দ, তাদেরকে আন্তরিক ধন্যবাদ। তাদের জন্যই তো এখানে।